গুরুত্বপূর্ণ খবর, তৃণমূলের ব্যাংক অ্যাকাউন্ট ফ্রিজ করার আবেদন, সব লেনদেনে নিষেধাজ্ঞা চেয়ে আবেদন। আরো একবার আপনাদেরকে জানাবো, তৃণমূলের কোষাধ্যক্ষ হিসেবে অরূপ বিশ্বাসের আবেদন ব্যাংকে। 12 জুন বেসরকারি ব্যাংকের ব্রাঞ্চ ম্যানেজারকে চিঠি দেন অরূপ বিশ্বাস। রাশ কার হাতে থাকবে তা নিয়ে জল্পনা, তা নিয়ে বিতর্ক। তৃণমূলের ব্যাংক অ্যাকাউন্ট এই আবহে ফ্রিজ করার আবেদন, সব লেনদেনে নিষেধাজ্ঞা চেয়ে আবেদন অরূপ বিশ্বাসের। তৃণমূলের সম্পত্তি কার হাতে তা নিয়েও বিতর্ক মেটানো না পর্যন্ত যেন টাকা তোলা না যায়, কোনো রকম লেনদেন করা না যায়। তৃণমূলের কোষাধ্যক্ষ হিসেবে আবেদন অরূপ বিশ্বাসের। সহকর্মী কৌশিক দাশগুপ্ত এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন। সরাসরি কৌশিকের থেকে একবার জানবো, কৌশিক, এবার কি তৃণমূলের অ্যাকাউন্ট ফ্রিজ হতে চলেছে? হ্যাঁ, সেরকমই খবর, সেরকমই আবেদন জানানো হয়েছে। টিএমসির ব্যাংক অ্যাকাউন্টগুলি ফ্রিজ করার আবেদন জানিয়েছেন অরূপ বিশ্বাস। তিনি ব্যাংকের ম্যানেজারকে, ব্রাঞ্চ ম্যানেজারকে চিঠি লিখে আবেদন জানিয়েছেন যেন সমস্ত লেনদেনে নিষেধাজ্ঞা জারি করা হয়। টিএমসি নিজেকে টিএমসির কোষাধ্যক্ষ হিসাবে উল্লেখ করে এই চিঠি লিখেছেন অরূপ বিশ্বাস। বেসরকারি ব্যাংকের ব্রাঞ্চ ম্যানেজারকে তিনি চিঠিটা লিখেছেন। তাতে তিনি লিখেছেন টিএমসির রাশ ও কর্তৃত্ব কার হাতে এই নিয়ে এখন বিতর্ক রয়েছে। রাশ অর্থাৎ তিনি লিখেছেন কন্ট্রোল, আর কর্তৃত্ব অর্থাৎ অথরিটি। টিএমসির কন্ট্রোল এবং অথরিটি কার হাতে এই নিয়ে বিতর্ক রয়েছে। সেই বিতর্ক মেটানো পর্যন্ত যেন টাকা তোলা না যায় অ্যাকাউন্টগুলি থেকে। টাকা তোলা নয়, কোন রকম ট্রানজাকশন যেন করা না যায়, কোন রকম লেনদেন যেন করা না যায়, এই আর্জি জানিয়েছেন অরূপ বিশ্বাস। তিনি যেটা চিঠিতে আরো উল্লেখ করেছেন যে প্রতিপক্ষ গোষ্ঠীর নেতারা নিজেদের তৃণমূলের বৈধ প্রতিনিধি বলে দাবি করছেন, টিএমসির পদাধিকারী বলেও দাবি করছেন। এবং টিএমসির ব্যাংক অ্যাকাউন্ট গুলো তাহলে এখন সামলাবেন কারা? ব্যাংক অ্যাকাউন্ট সামলানোর কর্তৃত্ব এখন তাহলে কাদের হাতে? এ নিয়ে তো এখন অনিশ্চয়তা। তাই এখন সমস্ত লেনদেনে যেন নিষেধাজ্ঞা জারি করা হয়, এই আবেদন বিশ্বাস জানিয়েছেন। 12 জুন ব্যাংকের ব্রাঞ্চ ম্যানেজারকে তিনি চিঠি লিখেছেন। চিঠিতে তিনি উল্লেখ করেছেন যে কোষাধ্যক্ষ হিসাবে তিনি এই আবেদন জানাচ্ছেন। এবং তিনি এও লিখেছেন যে তৃণমূলের 20 জন এমপি এবং 58 জন বিধায়ক হয় তারা কেউ তৃণমূলের বিরুদ্ধে প্রকাশ্যে বিদ্রোহ করেছেন অথবা দল ছেড়েছেন। এই অবস্থায় দলের কন্ট্রোল ও অথরিটি কাদের হাতে থাকবে, কাদের হাতে রয়েছে, এবং দল পরিচালনা করা এবং দলের সম্পত্তি কার হাতে, এই নিয়ে বিতর্ক তৈরি হয়েছে। এই বিতর্ক না মেটা পর্যন্ত যেন কোন রকম লেনদেন করা না যায়, সমস্ত রকম লেনদেনে যেন নিষেধাজ্ঞা জারি করা হয়। তৃণমূলের ব্যাংক অ্যাকাউন্ট গুলি থেকে সমস্ত রকম লেনদেনে যেন নিষেধাজ্ঞা জারি করে ব্যাংক কর্তৃপক্ষ। তুমি আমাদের সঙ্গে থাকো, অরূপ বিশ্বাস। একেবারে তুমি আমাদের সঙ্গে থাকো। আরো একবার আমাদের দর্শকদেরকে জানাবো, তৃণমূলের ব্যাংক অ্যাকাউন্ট ফ্রিজ করার আবেদন, সব লেনদেনে নিষেধাজ্ঞা চেয়ে আবেদন করা হয়েছে। আবেদন কে করেছেন? আবেদন করেছেন তৃণমূলের কোষাধ্যক্ষ অরূপ বিশ্বাস। তৃণমূলের কোষাধ্যক্ষ হিসেবে অরূপ বিশ্বাসের আবেদন ব্যাংকে। 12 জুন বেসরকারি ব্যাংকের ব্রাঞ্চ ম্যানেজারকে চিঠি দেন অরূপ বিশ্বাস। আবির আরেক প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছেন এই মুহূর্তে। আবির, কত টাকা আছে তৃণমূলের ব্যাংক অ্যাকাউন্টে আনুমানিক, তাও কি কিছু জানা যাচ্ছে? তৃণমূলের ব্যাংক অ্যাকাউন্টে মূলত মোট 625,79,87,264 টাকা রয়েছে। ব্যাংকের ফিক্সড ডিপোজিট হিসাবে রয়েছে 255,77,28,322 টাকা। ব্যাংক ব্যালেন্স মিলিয়ে তৃণমূলের ব্যাংকে থাকা মোট টাকার পরিমাণই হচ্ছে 876,57,15,586 টাকা। এছাড়া আছে অডিট রিপোর্ট অনুযায়ী চেক হিসাবে তৃণমূলের ঘরে এখনো পর্যন্ত প্রায় 50 কোটি টাকা রয়েছে বলে জানা যাচ্ছে। এবং দলের কেন্দ্রীয় এবং আঞ্চলিক কার্যালয় মিলিয়ে নগদ বা ক্যাশ হিসাবে রয়েছে 31,28,028 টাকা। এটাই একেবারে শেষ যে রিপোর্ট তৃণমূল কংগ্রেসের তরফ থেকে দেওয়া হয়েছিল কমিশনের কাছে, সেখানে এই প্রসঙ্গটির কথা উল্লেখ ছিল। তো বিপুল পরিমাণ যে অর্থ যেটি রয়েছে সেটি যাতে কোনোভাবে হাতছাড়া না হয়, এবং যেহেতু এটা কিছুক্ষণ আগে কৌশিকদাও বলছিল যে সাংসদ এবং বিধায়করা অনেকে বিদ্রোহ ঘোষণা করছেন, তারা দল ছাড়ছেন, নতুন দলের সাথে মার্চ করছেন, এবং এটা আইনজ্ঞদের অনেকে সাহায্য নিচ্ছেন যে আগামী দিনে নতুন তৃণমূল তৈরি করার ক্ষেত্রে, নাম প্রতীক পাওয়ার ক্ষেত্রে তারা কে কিভাবে কাজ করবে। এটি যদি তারা পেয়ে যান তাহলে হচ্ছে যে বিপুল অর্থনীতি
অ্যাকাউন্টে রয়েছে সেটিও সেদিকে চলে যাবে। এই পরিস্থিতি আজ করে অরূপ বিশ্বাসের তরফ থেকে চিঠি দেওয়া হয়েছে বলে মনে হয়। একেবারে কে পাবে তৃণমূলের সম্পত্তি, আদালতে ফয়সলা হবে। গত মঙ্গলবারই এই দাবি করেন সুদীপ বন্দ্যোপাধ্যায়। এই দলের পরবর্তী কার্যক্রম কি হবে, তৃণমূল কংগ্রেস তার নানা রকম প্রতীক চিহ্ন, তার অর্থকড়ি, তার সম্পদ সব কিছু আছে, সেগুলো নিয়ে কি পদক্ষেপ হবে আমার দীর্ঘ অভিজ্ঞতা বলে এগুলো সবই আদালতে নিষ্পত্তি হবে। তৃণমূলের ব্যাংক অ্যাকাউন্ট ফ্রিজ করার আবেদন জানিয়ে ব্যাংক ম্যানেজারকে অরূপ বিশ্বাসের চিঠি। অরূপ বিশ্বাসের এই চিঠিতে কোথাও না কোথাও কি নতুন সমস্যায় পড়ল তৃণমূল, কালীঘাট তৃণমূল। এমনিতেই ভোটের পর আমরা দেখেছি দল ভেঙে খান খান হয়েছে। মমতা অভিষেক বন্দ্যোপাধ্যায় নেতৃত্বের দলের মধ্যে এখন চ্যালেঞ্জের মুখে। কৌশিক প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছেন। কৌশিক, এটা রাজনৈতিকভাবে কতটা তাৎপর্যপূর্ণ? রাজনৈতিকভাবে তো অবশ্যই তাৎপর্যপূর্ণ, কারণ এই প্রেক্ষাপটটা মাথায় রাখতে হবে। একদিকে তৃণমূলকে ভেঙে খান খান হচ্ছে, তৃণমূলের সাংসদরা নতুন দলের সঙ্গে মার্চ করে যায়, এনসিপি বিধায়করা, এবং এমন ভাবে মার্চ করেছে তারা 2/3 হচ্ছে একসঙ্গে রয়েছে। এবং তারা যেটা দাবি করছেন এবং সংবিধান বিশেষজ্ঞরা যেটা বলছেন যে কোনো দলের 2/3 নেতারা যদি একসঙ্গে বেরিয়ে কোনো একটি দলের সঙ্গে মার্চ করেন তাহলে সেটা সাংবিধানিকভাবে বৈধ, তার মধ্যে অসাংবিধানিক কিছু নেই। সংবিধানের 10ম তফসিলে এই ক্ষমতা তাদের দেওয়া হয়েছে। 2/3 নেতা যদি কোনো দলের একসঙ্গে বেরিয়ে কোনো দলের সঙ্গে মার্চ করতেই পারে অন্য একটি দলের সঙ্গে, 10ম তফসিলে এই উল্লেখ রয়েছে। যদি তারা মার্চ করেন তারা দলত্যাগ বিরোধী আইন তাদের উপর কার্যকর হবে না। এবং এটা তাদের দাবি যে তৃণমূলের এই যে বেসরকারি সাংসদরা তারা এটাই দাবি করছেন যে সংবিধানে এই ক্ষমতাটা দিয়েছে, তারা সেই মতেই তৈরি হচ্ছে। আবার উল্টো দিকে এদিকে কি হয়েছে, বিধানসভায় তার আগেই তৃণমূলের ভাঙন হয়েছে, সেখানেও বহু তৃণমূল বিধায়ক একজোট হয়েছে, সংখ্যাটা 60-এর ওপর বলে দাবি করা হচ্ছে। এই নিয়ে এইবার বিধানসভায় যারা বিধায়ক রয়েছেন, তৃণমূলের বেশিরভাগ বিধায়ক যারা আলাদা হয়ে জোট বেঁধেছেন, তারা বলছেন তারাই আসল তৃণমূল। ওদিকে সংসদে, দিল্লিতে, লোকসভায় তৃণমূল সাংসদরা নতুন দলের সঙ্গে যুক্ত হচ্ছে। সুদীপ বন্দ্যোপাধ্যায় বলছেন সম্পত্তি কার হাতে থাকবে, দলের প্রতীক কার হাতে থাকবে, নিয়ে কোর্টে ফয়সলা হবে। এই পরিস্থিতিতে তৃণমূল, মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূল কি আতঙ্কে? এবারে কি তাদের টাকা পয়সা যা আছে, কয়েকশো কোটি টাকা, যেটা আমি হিসাব দিল, এই কয়েকশো কোটি টাকা কি তারা হাতছাড়া হবে? এই আশঙ্কা থেকে কি এবার তারা এই ব্যাংক অ্যাকাউন্ট গুলি ফ্রিজ করার আবেদন জানালো? অরূপ বিশ্বাস নিজেকে কর্তৃপক্ষ হিসাবে উল্লেখ করে যে চিঠি লিখেছেন তাতে কিন্তু বারবার আসলে এই আশঙ্কার কথাই লিখেছেন যে এরকম ভাবে বিদ্রোহী হয়ে উঠেছেন, তারা এরকম এই অ্যাকাউন্ট থেকে টাকা তুলে নিতে পারেন বা ট্রানজাকশন করতে পারেন, এই আশঙ্কা তারা করছেন। সেটা যেন করা না যায়, তাই সমস্ত রকম লেনদেনের উপর নিষেধাজ্ঞাকে ব্যাংক ম্যানেজারকে চিঠি দিয়েছেন অরূপ বিশ্বাস। বেশ, আজ বিধানসভায় বিরোধী দলনেতা চ্যালেঞ্জ মামলা। আজ কলকাতা হাইকোর্টের রায়। স্পিকারের ভূমিকায় প্রশ্ন তোলে কলকাতা হাইকোর্ট। প্রথমে জমা পড়া প্রস্তাব নিয়ে সিদ্ধান্ত নয় কেন, প্রশ্ন তোলেন হাইকোর্টের বিচারপতি কৃষ্ণা রাও। ৭৮ জনের সমর্থনের দাবি সত্যতা যাচাই কোথায়? রাজ্যে পালাবদলের পর বিরোধী দল হিসেবে তৃণমূল বিধানসভায় নিজেদের নেতা নির্বাচনের জন্য স্পিকারের কাছে একটি প্রস্তাব জমা দেয়। সেই চিঠিতে শোভনদেব চট্টোপাধ্যায়কে বিরোধী দলনেতা করার কথা উল্লেখ ছিল, কিন্তু পরে দলের একাংশের বিধায়ক নিজেদের বিক্ষুব্ধ গোষ্ঠী দাবি করে পৃথকভাবে স্পিকারের কাছে যান। তাদের দাবি ছিল সংখ্যাগরিষ্ঠ বিধায়কের সমর্থন রয়েছে ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের পক্ষে। শেষ পর্যন্ত স্পিকার সেই দাবিকেই স্বীকৃতি দেন। এই সিদ্ধান্ত ঘিরেই আদালতে মামলা দায়ের হয়। আর আজ সেই মামলায়, অর্থাৎ আজ কলকাতা হাইকোর্টে সেই মামলারই রায় রয়েছে। স্পিকারের ভূমিকায় প্রশ্ন তোলে কলকাতা হাইকোর্ট। আমরা দেখি, প্রশ্ন তোলেন হাইকোর্টের বিচারপতি কৃষ্ণা রাও। বিধানসভায় বিরোধী দলনেতা চ্যালেঞ্জ মামলা।
আজ কলকাতা হাইকোর্টের রায়, স্পিকারের ভূমিকায় প্রশ্ন তোলে কলকাতা হাইকোর্ট। প্রথমে জমা পড়া প্রস্তাব নিয়ে সিদ্ধান্ত নয় কেনই বা পরের প্রস্তাব গ্রহণ করা হলো? সই জালের অভিযোগ এবং নতুন দাবি, দুই ক্ষেত্রেই কেন দুপক্ষের কথা শোনা হয়নি? ৭৮ জনের সমর্থনের দাবির সত্যতা যাচাই কোথায়? প্রশ্ন তোলেন হাইকোর্টের বিচারপতি কৃষ্ণা রাও। বিধানসভায় বিরোধী দলনেতার চ্যালেঞ্জ মামলা, আজ কলকাতা হাইকোর্টের রায়দান পর্ব থাকবে, আমাদের সেই দিকেই নজর থাকবে, কারণ স্পিকারের ভূমিকায় প্রশ্ন তোলে কলকাতা হাইকোর্ট। রাজ্যে পালাবদলের পর বিরোধী দল হিসেবে তৃণমূল বিধানসভায় নিজেদের নেতা নির্বাচনের জন্য আমরা দেখি যে স্পিকারের কাছে একটা প্রস্তাব জমা দিয়েছিল। সেই চিঠিতে শোভনদেব চট্টোপাধ্যায়কে বিরোধী দলনেতা করার কথা উল্লেখ ছিল। তারপরেই আমরা দেখলাম সই বিতর্ক, সই নিয়ে নানা জল্পনা, আর তারপরে ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের নাম সামনে আসে, কারণ সংখ্যাগরিষ্ঠ বিধায়কের সমর্থন ছিল ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের পক্ষে। আর আজ কলকাতা হাইকোর্টের রায়দান, অর্ণব প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছেন। আজ ঠিক কি হতে চলেছে অর্ণব, ঠিক কি আভাস পাওয়া যাচ্ছে? দেখো, আভাস বা রায় সেটার জন্য 10:30 পর্যন্ত অপেক্ষা করতে হবে। তবে গত 3 দিন শুনানিতে বিচারপতি কৃষ্ণা রাও যে প্রশ্ন ছুড়েছেন স্পিকারের সিদ্ধান্ত নিয়ে, তা কিন্তু পুরোপুরি এই যে স্পিকারকে আদালতের বিবেচনার বাইরে রেখেছে, তার সিদ্ধান্ত বাইরে রেখেছে এমনটা বলা যায় না। বরঞ্চ একটাই রাজনৈতিক দল তৃণমূল কংগ্রেস, তাদের মনোনীত দুজন, এক্ষেত্রে আদালতের চোখে শোভনদেব চট্টোপাধ্যায়ের প্রারম্ভিক ভাষণ যখন প্রথম বিধানসভা বসে, তখন তাকে বিরোধী দলনেতা হিসেবে প্রারম্ভিক তাকে ওয়েলকাম জানিয়েছিলেন স্পিকার সাহেব। কিন্তু পরে বিরোধী ব্লক থেকে বিরোধী দলনেতা নির্বাচন হওয়া, এই দুটোর মধ্যে কোনো সাযুজ্য আছে কিনা বা স্পিকার কোনো আলাদা করে কোনো তদন্ত করেছিলেন কিনা, একাধিক প্রশ্ন হাইকোর্ট ছুড়েছে এবং সেই প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করেছে স্পিকারের আইনজীবীরা, একই সঙ্গে বিধানসভার প্রধান সচিবের আইনজীবীরা, একই সঙ্গে ঋতব্রত বন্দ্যোপাধ্যায় আর আইনজীবীও দুটি অপশনের কথা জানিয়েছে। যে কলকাতা হাইকোর্ট যদি ধরিয়ে নেওয়া হয়, দেশের অন্যান্য বিভিন্ন হাইকোর্টে একই ধরনের মামলার যে সুপ্রিম কোর্টের রুলিং রয়েছে বা ডিরেকশন রয়েছে, তাতে হয় এই সিদ্ধান্ত, অর্থাৎ ঋতব্রত বন্দ্যোপাধ্যায় সেই সিদ্ধান্তে অন্তর্বর্তী কোন রকম একটি স্থগিতাদেশ হাইকোর্ট দিচ্ছে, নতুবা স্পিকারের কাছে সিদ্ধান্তটি নতুন করে নেওয়ার জন্য ফেরত পাঠাচ্ছে হাইকোর্ট। এমনটা সম্ভাবনা এক্সট্রিম পর্যায়ে ভাবা যেতে পারে। সব দিক থেকে স্পিকারের যে সিদ্ধান্ত ছিল বিরোধী ব্লক থেকে বিরোধী দলনেতা করা, সেক্ষেত্রে সর্বোপরি শেষমেশ রায় কি দেয় কলকাতা হাইকোর্ট, তার জন্য সকাল 10:30 পর্যন্ত আমাদের অপেক্ষা করতে হবে। বেশ, অভিষেককে ডেকে পাঠালেন স্পিকার। আজই দিল্লি যাচ্ছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। আগামীকাল স্পিকারের সঙ্গে অভিষেকের বৈঠক। বেসুরো সাংসদদের নিয়ে অভিষেকের চিঠির প্রেক্ষিতে শুক্রবার অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ডাকা হয়। কথা বলতে ডাকলেন লোকসভার স্পিকার। বিপদ বাড়ল অভিষেকের রক্ষা কবচ প্রত্যাহার। অভিষেকের রক্ষা কবচ তুলল মধ্যপ্রদেশ হাইকোর্ট। কৈলাস বিজয়বর্গীর ছেলের করা মানহানির মামলা, অভিষেকের গুন্ডা মন্তব্যে মামলা আকাশ বিজয়বর্গীয়। বারবার সুযোগেও অভিষেকের উত্তর মেলেনি। এবার অভিষেকের বিরুদ্ধে কড়া মধ্যপ্রদেশ হাইকোর্ট। ঠিক কি বলেছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, শুনুন। আমি তো নাম করে বলছি, কৈলাস বিজয়বর্গীয়র ছেলে আকাশ বিজয়বর্গীয় গুন্ডা। আপনার ক্ষমতা থাকলে আমার বিরুদ্ধে মামলা করুন, আইনানুগ ব্যবস্থা নিয়ে দেখান কে সত্যি কথা বলছে আর কে মিথ্যে কথা বলছে। অন্যদিকে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে নয়া 2 এফআইআর। জোকায় 300 কোটির মাটি চুরির অভিযোগে এফআইআর। আমফানের ত্রাণেও 238 কোটি দুর্নীতির অভিযোগ। ত্রাণ দুর্নীতির অভিযোগেও অভিষেকের বিরুদ্ধে এফআইআর কে করেছেন বিজেপি নেতা অভিজিৎ দাস। বিজেপি নেতা অভিজিৎ দাসের অভিযোগে জোড়া এফআইআর। টাকা মাটি
মাটি 400 কোটি। সারদা গার্ডেনের মাটি তুলে বিক্রির অভিযোগ। 300 বিঘা জমি থেকে মাটি বেচে 400 কোটি। অভিষেক বন্দ্যোপাধ্যায়, দিলীপ মণ্ডলের বিরুদ্ধে অভিযোগ। আগেই বিষ্ণুপুর থানায় বিজেপি নেতা অভিজিৎ দাসের। নিউজ 18 বাংলায় খবর দেখে পদক্ষেপও হয়। তদন্তের নির্দেশ জাস্টিস এসপি তালুকদার কমিটির। চিটফান্ডে ক্ষতিগ্রস্তদের টাকা ফেরাতে কমিটি। দক্ষিণ 24 পরগনার সারদা গার্ডেন, আমরা এখন রয়েছি সেই সারদা গার্ডেনে, এবং যেখান থেকে প্রায় বলা হচ্ছে 300 কোটি টাকার যে মাটি এখান থেকে বিক্রি করে দেওয়া হয়েছে। সারদা গার্ডেনের মধ্যে প্রবেশদ্বারে সেখানে নাম বদল করা হয়েছিল বেশ কিছুদিন আগে, আবার দেখা গেল সেই সারদা গার্ডেনের যে প্রবেশদ্বার সেখানে আবার নতুন করে লেখা হয়েছে সারদা গার্ডেন। এবং আগামী দিনে এই বিষ্ণুপুরের যে সারদা গার্ডেন নিয়ে যে মামলা করা হয়েছে, যেখানে প্রধান অভিযুক্ত হিসেবে দেখানো হয়েছে ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং বিষ্ণুপুরের বিধায়ক দিলীপ মণ্ডলের নাম রয়েছে। এবং এই যে সারদা গার্ডেন, সেই সারদা গার্ডেনের বিভিন্ন এলাকা থেকে, বিভিন্ন জায়গা থেকে এই যে বিশাল বিশাল যে পুকুর কাটা হয়েছে, এই পুকুরের এক একটার ডিপ যেটা বলা হচ্ছে প্রায় 70 থেকে 80 ফিট গভীর করে কাটা হয়েছে এই ফিশারি, এবং আগামী দিনে এর তদন্ত শুরু হবে এমনটাই জানানো হয়েছে। ইতিমধ্যেই ইডির একটি টিম তারা এসে ভিজিট করেছেন এবং পুরো বিষয়ে তদন্ত করছে বিষ্ণুপুর থানার পুলিশ। বিষ্ণুপুরের সারদা গার্ডেন থেকে অর্পণ মণ্ডল, নিউজ 18 বাংলা।